ঢাকা মেডিকেলে হামলা ও চিকিৎসকদের মারধরের প্রতিবাদে দেশের সব হাসপাতালে কর্মবিরতি ঘোষণা। ২৪ ঘন্টার মধ্যে জড়িতদের বিচার দাবি, দ্রুত ব্যবস্থা চায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনও। ঢাকা মেডিকেল কলেজের ইমার্জেন্সি কমপ্লেক্সের ভিতরে ঢুকে চাপাতি দিয়ে কূপে তার হত্যা নিশ্চিত করে এখান থেকে চলে গিয়েছে। তাহলে আমরা দেখতে চাই যে এখানে রুগীও সেফ না। তারা আক্রমণ করেছে আমাদের চিকিৎসকদের উপরে, তাদেরকে গ্রেপ্তার করতে হবে। ডাক্তার ভাইয়ের গায়ে যে হাতটি তুলেছে অপারেশন থিয়েটার থেকে বের হওয়া একজন ডক্টরকে, তার অবশ্যই দ্রুততম সময়ের মধ্যে তাকেও গ্রেপ্তার করে তাকেও বিচারের আওতায় আনতে হবে। অসহায় আমরা একটা সমাধানের পত্রে না নিলে কি আমরা গরিব মানুষ কিভাবে কি করব? এত টাকা গাড়ি ভাড়া দিয়ে আমরা খুব কষ্ট করতেছি আমাদের রুগীরা, আমরা চাই ডাক্তাররা চলে আসুক। দেখছিলেন প্রধান শিরোনাম, দুপুরের সময় সঙ্গে আছি আমি তোহা খান তামিম। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা। বৈষম্যহীন সমাজ গড়তে নেতাকর্মীদের কাজ করার নির্দেশ তারেক রহমানের, লন্ডন থেকে ভিডিও বার্তা। আওয়ামী লীগ নিষিদ্ধ চেয়ে রিট উচ্চ আদালতে খারিজ, নিবন্ধন ফিরে পেতে আবেদন জামায়াতের। বন্যার অজুহাতে চালের কৃত্রিম সংকট সৃষ্টির পাঁয়তারা, কারসাজি করে ৫০ কেজির বস্তায় বাড়ানো হয়েছে ৪০০ টাকা পর্যন্ত। সিন্ডিকেট ভাঙতে এলসি উন্মুক্ত করার দাবি। এবং গুম হয়ে ৫ মাস আয়নাঘরে বন্দী ছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী সোহেল রানা। অন্ধকার কুঠুরিতে আটকে রেখে চলত বর্বরতা, বিশেষ আইনে দ্রুত বিচারের দাবি। ঢাকা মেডিকেলে চিকিৎসকদের মারধর ও লাঞ্ছিতের প্রতিবাদে সারা দেশে সব সরকারি বেসরকারি হাসপাতালে কর্মবিরতির ডাক দিয়েছেন চিকিৎসকরা। ঘটনায় জড়িত দোষীদের চিহ্নিত করে ২৪ ঘন্টার মধ্যে শাস্তি নিশ্চিতের দাবি জানান তারা। এর আগে ঢামেক পরিচালকের সঙ্গে চিকিৎসকদের কয়েক ঘন্টা রুদ্ধদ্বার বৈঠক চললেও কোনো সুরাহা হয়নি। হাসপাতালটির পরিচালকের কক্ষের সামনে সকাল থেকে দুপুর পর্যন্ত চলে তাদের রুদ্ধদ্বার আলোচনা। তবে কোনো সুরাহা না হওয়ায় চিকিৎসকরা সারা দেশে সব সরকারি বেসরকারি হাসপাতালে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক দেন। এরপরও তাদেরকে বোঝানোর চেষ্টা অব্যাহত রাখেন পরিচালক। তার যে অপোনেন্ট গ্রুপ ছিল, সে ঢাকা মেডিকেল কলেজের ইমার্জেন্সি কমপ্লেক্সের ভিতরে ঢুকে চাপাতি দিয়ে কূপে তার হত্যা নিশ্চিত করে এখান থেকে চলে গিয়েছে। তাহলে আমরা দেখতে চাই যে এখানে রুগীও সেফ না। আপনারা কোথায় সেবা নিতে আসছেন? এখানে রুগীও সেফ না। নিজের সিকিউরিটির জন্য আমরা আজকে থেকে কর্মবিরতিতে যাচ্ছি। এদিন সকাল থেকে হাসপাতালের জরুরি বিভাগে বাড়তে থাকে আগত রোগীদের ভিড়। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে মোতায়েন করা হয় বিপুল সংখ্যক সেনা সদস্য ও পুলিশ। হায়দার আলী, সময় সংবাদ, ঢাকা। ঢাকা মেডিকেলে কর্মবিরতির বিষয়ে কথা বলছেন চিকিৎসকরা, আমরা সরাসরি যুক্ত হব সেখানে। সবাইকে আমি ধন্যবাদ দিতে চাই যে আপনারা সবাই কষ্ট করে এখানে সবাই উপস্থিত হতে পেরেছেন, সবাইকে অনেক ধন্যবাদ। সেই সাথে আমি আবার বলতে চাই যে আমরা যারা চিকিৎসক সমাজ আছি, আজকে আপনাদের সামনে এখানে এসে দাঁড়িয়েছি, আমরা আসলে এখানে আসার মতো কেউ না। আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অ্যাক্টিভলি পার্টিসিপেট করেছি সবাই। আপনারা জানেন 2বারের যে মব এসেছে, এই 2বারের মবে আমরা চিকিৎসকরা নিজেরা কেউ 24 ঘন্টা, কেউ 36 ঘন্টা, কেউ 72 ঘন্টা করে ডিউটি করেছি। আপনারা আরো জানেন যে আমরা শুধু ডিউটি করেই শেষ না, মানবিকতার দিক চিন্তা করে আমরা নিজের পকেট থেকে ছাত্রদেরকে ওষুধ দিয়েছি, কাউকে খাবার দিয়েছি, কাউকে স্যালাইন দিয়েছি, কাউকে রক্ত দিয়েছি, নিজের শরীরে রক্ত দিয়েছি। আমরা আসলে বাংলাদেশের নাগরিক, উই আর বাংলাদেশ, উই আর ডক্টর। আমাদের তো এখানে আজকে আসার কথা ছিল না। আপনারা আমাদেরকে যদি সুরক্ষা দিতে পারতেন, পুলিশ প্রশাসন যদি আমাদেরকে সুরক্ষা দিতে পারতো, তাহলে আজকে আমরা এখানে আসতাম না, আমরা ইমার্জেন্সি সার্ভিস দিতাম। গতকালকের যে ঘটনা, সেই ঘটনার লোমহর্ষক বর্ণনা করার জন্য আমাদেরই কলেজ ডক্টর শাহনেওয়াজ ভাইকে একটু অনুরোধ করছি, এটা বর্ণনা করবেন। ধন্যবাদ ডক্টর আহাদ। আমি ডক্টর মোহাম্মদ শাহনেওয়াজ বিশ্বাস, আমি নিউরোসার্জন, আমি রেজিস্ট্রার হিসেবে নিউরোসার্জারি ডিপার্টমেন্টে আছি। ধন্যবাদ সাংবাদিক ভাইরা, ধন্যবাদ আমাদের যে ডক্টর আছে এবং অন্যান্য হেলথ সেক্টরে যারা আছে। আসলে খুবই দুঃখজনক আজকে
আপনাদের সামনে আমরা উপস্থিত হয়েছি। আমি প্রথমেই বলে নিই, ডাক্তাররা আমরা আমাদের দেশের জনগণের এবং রোগীদের কোনো প্রতিযোগী না। আমরা তাদের ডাক্তার, আমরা তাদের সহযোগী, আমরা তাদের ব্যথায় সমবেদনা জানাই। অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় যে গতকালকে আমাদের নিউরোসার্জারি ডিপার্টমেন্টের 201 নম্বর ওয়ার্ড বিকেলে অ্যারাউন্ড 3টা সাড়ে তিনটা হবে। এ সময় কিছু দুর্বৃত্ত, ছাত্রধারী কিছু দুর্বৃত্ত আমাদের 201 নম্বর ওয়ার্ডের ভেতরে ঢোকে। সেখানে এমার্জেন্সি রোগীর অপারেশন করার জন্য ডক্টর মাশরাফি অপারেশন থিয়েটারে ছিল। তাকে দুর্বৃত্তরা টেনে হিচড়ে বের করে এবং তাকে প্রহার করে। ডক্টর মাশরাফিকে সেভ করার জন্য ডক্টর ইমরান খুবই সিনসিয়ার একজন পোস্ট গ্রাজুয়েট ট্রেনি, যে যদি তার যেদিন অ্যাডমিশন রোগী ভর্তি হয় শনিবারে ইমরান হসপিটালে আসে, রবিবার সন্ধ্যায় চলে যায়, কোনো ফ্যামিলি লাইফ নেই, একটানা কাজ করে। এবং এটা শুধু ডক্টর ইমরানের ঘটনা না, প্রতিটা ট্রেনি ডক্টর, প্রতিটা নিউরোসার্জন, প্রতিটা অর্থোপেডিক সার্জন, প্রতিটা ক্যাজুয়ালিটি সার্জন এভাবেই সেবা দিয়ে থাকে। এবং বৈষম্য বিরোধী আন্দোলনের ক্ষেত্রে এই সেবার মান আরো অনেক বেড়ে গেছে। যেটা বলছিলাম যে ডক্টর মাশরাফিকে সেভ করার জন্য ডক্টর ইমরান ছুটে যায়, তখন দুর্বৃত্তরা ডক্টর ইমরানের উপরে প্রথমে ভার্বালি হ্যারাস করে। এইটা দেখে আমি পাশের অপারেশন থিয়েটার ক্যাথ ল্যাবে ছিলাম, আমি একজন নিউরোসার্জন, আমি ওদের চেয়ে একটু সিনিয়র, আমরা দায়িত্ববোধ থেকে তাদেরকে সেভ করার জন্য এগিয়ে গিয়েছিলাম। তখন পুরো আক্রোশটা আমার উপর চলে আসে, তারা আমাকে ভার্বালি এবং ফিজিক্যালি হ্যারাস করতে থাকে। ইতিমধ্যে যেহেতু 40 জনের মতো হবে, 30-40 জন, একটা গ্রুপ ডক্টর ইমরানকে 201 নম্বর ওয়ার্ডের ভেতরে সিসিটিভি ক্যামেরা অফ করে তাকে বেধড়ক মারপিট শুরু করে এবং 201 নম্বর ওয়ার্ড থেকে টেনে হিচড়ে মারতে মারতে ডাইরেক্টর রুমে নিয়ে আসে, যেটা 201 নম্বর ওয়ার্ড থেকে ডিস্টেন্স প্রায় 200 মিটার বা 250 মিটারের মতো। সবগুলো রোগীর সামনে দিয়ে একজন ডক্টরকে মারতে মারতে, বেধড়ক ভাবে, নৃশংসভাবে মারতে মারতে ডাইরেক্টর রুমে আসে। শুধু সেখানেই ক্ষান্ত হয় না, ডাইরেক্টর রুমে চেয়ারে বসিয়ে তাকে ফিজিক্যালি এবং ভার্বালি টর্চার করতে থাকে। এবং আমাকে 201 নম্বর ওয়ার্ড থেকে আমাকেও টেনে ডাইরেক্টর রুমে নিয়ে আসা হয়। যেহেতু আমি ওদের দুজনের মধ্যে সিনিয়র ছিলাম, আমার কাছে তাদের দাবি দেওয়া পেশ করে যে তাদের রোগী মারা গিয়েছে, এখানে কার ভুল ছিল তদন্তাধীন একটা বিষয়। এখানে ডাক্তারকে আগে খুনি বানানো হয়েছে, ডাক্তারকে অ্যাসল্ট করা হয়েছে এবং যে ডাক্তারকে মারা হয়েছে তারা এই ঘটনার সাথে কোনোভাবেই সম্পৃক্ত না। যে রোগী মারা গিয়েছে তার সাথে কোনোভাবেই সম্পৃক্ত না, এটা জেনেও তাদের উপর অত্যাচার করেছে, আমাদের উপর অত্যাচার করেছে। ডাইরেক্টর রুমে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ডক্টর সামাদ ভাইয়া যখন এসেছেন ডাইরেক্টরের কথায়, এখানে একটু বলে রাখি, যখন ডক্টর ইমরানকে মেরেছে তখন মানে এত বেধড়ক মেরেছে, আমি আমার ডিপার্টমেন্ট হেড প্রফেসর শফিকুল ইসলাম স্যারকে বলেছি, স্যার ডক্টর ইমরান মারা যাবে যদি প্রশাসনের কেউ না আসে। তাহলে কি পর্যায়ে তাকে মারতে হয়েছে আমি নিজেই অবাক হয়ে গেছি, আমি জীবনে কখনো ফেস করি না। ঢাকা মেডিকেলের মতো সবচেয়ে বড় প্রতিষ্ঠান, যেখানে পুরো বাংলাদেশের সব জেলা উপজেলা ইউনিয়ন পরিষদ থেকে রোগী আসে, সেখানে এরকম একটা ঘটনা হয়েছে। কতটা মর্মান্তিক একটা বিষয়। ডক্টর ইমরানকে যখন ডাইরেক্টর রুমে আনা হয়, ডক্টর সামাদ ভাই আসে, তখন পুরো আক্রোশ ডক্টর সামাদ ভাইয়ের উপরে গিয়ে পড়ে। এবং যত দুর্বৃত্তধারী ছিল, এখানে সবাই যে খারাপ ছিল তা না, 2-3 জন ছিল তারা অনেক সোবার ছিল, তারা আমার কথায় শান্ত হয়েছে, কিন্তু বাকি যারা 30-35 জন ছিল তাদের আচরণে কোনো পরিবর্তন হয়নি। এবং তারা নিজেদেরকে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ বিজনেস অ্যান্ড টেকনোলজি, বিউটি বলা হয়, বিওবিটি, তাদের নিজেদেরকে তারা ওই ইউনিভার্সিটি স্টুডেন্ট দাবি করে, শিক্ষক দাবি করে, যেটা টোটালি তাদের অ্যাটিটিউড থেকে আনবিলিভেবল, কখনোই মনে হয় না। কিন্তু দুঃখজনক, অত্যন্ত দুঃখজনক ভাবে তারা এই কাজগুলো করে। ডাইরেক্টর রুমে এসে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর সামাদ ভাইয়ের সাথে তারা হ্যারাস করে এবং একটু পরে ডাইরেক্টর স্যার আসেন। যদি ডাইরেক্টর স্যার আরো দেরি করতেন তাহলে ডক্টর সামাদ ভাই হয়তো সেখানে বেঁচে থাকার মতো অবস্থায় থাকতেন না। এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা কনফারেন্স রুমে, ডাইরেক্টর রুমে তো আরো ঘন্টার পর ঘন্টা হ্যারাসমেন্ট চলতেই থাকে। সিসিটিভি ক্যামেরা ফুটেজ গুলো ডিলিট করা হয়েছে, আমরা যেটা খুঁজে পাইনি। কনফারেন্স রুমে আমরা দফায় দফায় এখানে এই তিনটা গ্রুপ মানে অন্যভাবে নিয়ে না, গ্রুপিংটা অন্যভাবে, যার 3টা দল, একটা হচ্ছে আমরা ডক্টররা ছিলাম, প্রশাসন ছিল, একটা গ্রুপ ছিল সমন্বয়কারীরা, সমন্বয়কারীতে বেশ কয়েকজন প্রতিনিধি আমাদের এখানে ছিল এবং বিওবিডির স্টুডেন্ট, তাদের ভিসি এবং চেয়ারম্যান ছিলেন। এই 3টা গ্রুপের মধ্যে আমাদের সব সময় মানে কয়েকবার কনফারেন্স রুমে প্রায় রাত 10টার উপর পর্যন্ত আলোচনা হয় একটা সমাধানে আসার জন্য।
আমাদের মানে কষ্ট লাগে যে আমরা যে কষ্ট করে সার্ভিস দিয়ে থাকি নিউরোসার্জারি ডিপার্টমেন্টে, আমাদের কোনো ফ্যামিলি আমরা চিন্তা করি না। আমাদের নিউরোসার্জারিতে বা আমাদের সার্জনদের সার্জারিটা একটা নেশা, আমরা বাসায় বসে থাকতে পারি না, আমাদের সার্ভিস না দিলে ভালো লাগে না, এটা আমাদের একটা পেশা, আমাদের প্যাশন। আমরা কোনোভাবে বাসায় বসে থাকতে পারি না, তারপরও আমাদেরকে আজকে এই হার্ড লাইনে আসতে হয়েছে। আমি শুধু বলে রাখি যে আমরা ডক্টররা আমাদের দেশের আমাদের শ্রদ্ধেয় পেশেন্টের কোনো প্রতিপক্ষ না, আমরা তাদের সহযোগী। কিন্তু দুর্ভাগ্যজনক, আমরা যদি আমাদের এক্সিস্টেন্স না বজায় রাখতে পারি তাহলে সার্ভিস দিবে কে? আপনারা হয়তো আমাদের আন্দোলন সম্পর্কে জানেন, এবং এই আন্দোলন আমাদের ডাক্তারদের না, এই আন্দোলন হওয়া উচিত প্রতিটা পেশেন্টের, প্রতিটা দেশের মানুষের। কারণ ডাক্তার যদি ভালো না থাকে সার্ভিসটা দিবে কে? ডাক্তার যদি ভালো না থাকে আপনার দেশের মানুষকে সার্ভিস দিবে কে? এই জন্য এই আন্দোলন, দয়া করে মিডিয়া ভাইয়েরা আপনারা অনেক সিনসিয়ার, এই বৈষম্যবিরোধী আন্দোলন থেকে আপনারা আমাদের ভূমিকা দেখেছেন। আমরা ছাত্রদের সাথে, আমরা দেশের জনগণের সাথে, এই মেসেজটুকু শেয়ার করবেন। প্রশাসনিক ব্যর্থতার কারণে যে আমাদের উপর অন্যায়গুলো হচ্ছে বছরের পর বছর ধরে, এর দাবির প্রেক্ষিতে আজকে আমাদের হার্ড লাইন। ঢাকা মেডিকেল কলেজে শুধু নিউরোসার্জারিতে এই একটা ঘটনা হয়েছে তা না, এরপরে আরো দুটো ঘটনা হয়েছে, যেটা আমাদের আরো দুজন প্রত্যক্ষদর্শী আলোচনা করবে। আমি আমার ঘটনা এতটুকু এখানে রাখছি। আমি ডক্টর আহাদকে আমাদের যে আলোচনা হলো, আলোচনার প্রেক্ষিতে আমরা দুইটা দাবি রেখেছিলাম। আপনারা অবগত যে প্রথম দাবি ছিল যারা আমাদের ডক্টরের উপরে হামলা করেছে তাদের দ্রুততম সময়ের মধ্যে 24 ঘন্টার মধ্যে গ্রেফতার করতে হবে। দ্বিতীয় দাবি ছিল যে আমাদের যে ইমার্জেন্সি কমপ্লেক্স আছে, আমরা ইমার্জেন্সিতে ডিউটিরত অবস্থায় যে ডক্টররা থাকবে, ওই ডক্টরদের সুরক্ষার জন্য আর্মি, পুলিশ সহ অন্যান্য ফোর্স সমূহ সশরীরে উইথ আর্ম উপস্থিত থাকবেন আমাদেরকে সুরক্ষা দেওয়ার জন্য। এই প্রতিশ্রুতি নিয়ে আমরা রাত 11টার সময় কাজে ফিরে যাই, এবং রাত 11টার পরে আরো দুইটি ঘটনা ঘটে, রোমহর্ষ ঘটনা। সেটা বর্ণনা করবেন আমাদের ইন্টার্ন চিকিৎসক ডক্টর সাব্বির হোসেন। ভাই, যিনি মাইক নিয়ে দাঁড়িয়েছেন, একটু ভাই আপনি একটু বামে চেপে যান। ভাই, মাইক নিয়ে যিনি আছেন, আচ্ছা, মিডিয়ার ভাইদের কাছে পুরো ঘটনা প্রবাহ ক্লিয়ার থাকা দরকার। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কথা বলছিলেন চিকিৎসকরা। এদিকে ডাক্তারদের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি হামলায় জড়িতদের দ্রুত বিচারের দাবি জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিও বার্তায় তিনি বলেন, কোনো রোগীর মৃত্যুর জন্য কেউ দায়ী থাকলে তদন্ত করে বিচার করতে হবে। সব চক্রান্তের বিরুদ্ধে ছাত্র জনতাকে সোচ্চার থাকার আহ্বান সার্জিস আলমের। যদি কোনো গাফেলাতি থেকে থাকে, ডক্টরের হোক, প্রশাসনের হোক, কিংবা যে কারো হোক, কিংবা কর্তৃপক্ষের হোক, অবশ্যই তার বিচার হবে। তার বিচার একটি প্রক্রিয়াধীন প্রক্রিয়া হবে। এইরকম একটি ব্লেম দিয়ে আসলে যখন আপনি একজন ডক্টরের গায়ে হাত তুলেন, তখন আপনি যে কাজটি করেন সেটি আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আমাদের জায়গা থেকে কোনোদিনও সমর্থন করতে পারি না। আমাদের জায়গা থেকে একদম স্পষ্ট একটি বার্তা, সেটি হচ্ছে যে আমরা প্রশাসনকে, মাননীয় স্বাস্থ্য উপদেষ্টা, ডিজি হেলথ সহ সকলকে একটি বিষয় স্পষ্ট করে বলতে চাই, আমাদের যারা মেডিকেলের ভাইরা রয়েছে, ইন্টার্ন ডক্টররা রয়েছে, কিংবা হসপিটালে যে ডক্টর ভাইরা রয়েছে, তাদের সাথে আমরা এই জায়গাটিতে একাত্মতা ঘোষণা করছি। তাদের নিরাপত্তার সর্বোচ্চ ব্যবস্থা করতে হবে। ঢাকা মেডিকেলে কর্মবিরতি চললেও দেশের বিভিন্ন জেলায় স্বাভাবিক আছে পরিস্থিতি। সে খবর জানাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আছেন রিপোর্টার শফিকুল আলম ও বরিশাল শের-ই-বাংলা মেডিকেলে আছেন অপূর্ব অপু। আমরা শুরুতে যাব শফিকের কাছে। শফিক, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে 3 চিকিৎসকের উপর হামলার প্রতিবাদে যে কর্মবিরতি চলছে সেটির প্রভাব কিন্তু চট্টগ্রামে এখনও পড়েনি। অর্থাৎ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল রয়েছে, সেখানে কিন্তু পুরোদমে চিকিৎসা চলছে। আপনি হয়তো দেখতে পাচ্ছেন এখানে যে টিকিট কাউন্টার যে লাইন, দীর্ঘ লাইন, সেখানে কিন্তু রুগীরা কিন্তু দীর্ঘ লাইনে 10 এবং 15 টাকার টিকিট কিনে কিন্তু তারা চিকিৎসা সেবা নিচ্ছে। কিন্তু চট্টগ্রামের একদম কোনো প্রভাব পড়েনি, এবং ইমার্জেন্সিতে অর্থাৎ জরুরি বিভাগে সব
ধরনের সেবা কিন্তু এখানে চলছে। ডাক্তাররা বিভিন্ন কাউন্টারে বিভিন্ন রুমে বসে কিন্তু চিকিৎসা সেবা দিচ্ছে রোগীদের, আপনি হয়তো দেখতে পাচ্ছেন। এবং যে বিভাগগুলো রয়েছে সেই বিভাগেও কিন্তু উপরে যে বিভিন্ন যে বিভাগগুলো রয়েছে সেখানেও কিন্তু চিকিৎসা সেবা চলছে। তবে একটি কথা জানেন, এখানে আসলে কিছু ভোগান্তির কথা কিন্তু উল্লেখ করছে, ধীরগতির কথা উল্লেখ করছেন, কিন্তু যে কর্মবিরতি সেটি কিন্তু এখানে চলছে না। এখন পুরোদমে কিন্তু তারা চিকিৎসা সেবা নিয়ে যাচ্ছেন রোগীরা, এবং যারা এখানে এসেছেন তারাও বলছেন যে তারা যে সেবাগুলো নিতে চাচ্ছেন সেগুলো কিন্তু এখানে চিকিৎসকরা কিন্তু আছে, বিভিন্ন কাউন্টারে বসে আছেন এবং তারা চিকিৎসা সেবা দিচ্ছে। আপনি হয়তো দেখতে পাচ্ছেন যে ইমার্জেন্সিতে এখানেও কিন্তু চিকিৎসকরা কিন্তু তাদের সেবা কিন্তু দিয়ে যাচ্ছেন, এবং উপরে যে ওয়ার্ডগুলো রয়েছে সেখানেও কিন্তু কোনো ধরনের চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে না এবং সব ধরনের চিকিৎসা সেবা তারা দিয়ে যাচ্ছে। এবং এখানকার যে সাধারণ মানুষ তারাও কিন্তু আসলে এই যে ঢাকা কর্মবিরতি হলে চট্টগ্রামে যে সেবা দিয়ে যাচ্ছে সেটির জন্য তারা সাধুবাদ জানাচ্ছেন। যদিও তাদের কিছু অভিযোগ করছেন যা সেটা ধীরগতি সেবার ক্ষেত্রে দীর্ঘতি হচ্ছে, সেটি নানা অভিযোগ করছেন। তো এই ছিল আমার কাছে চট্টগ্রাম মেডিকেল থেকে সর্বশেষ তথ্য। এখন চলে যাচ্ছি অপুর কাছে। আচ্ছা, আমি এই মুহূর্তে আছি বরিশাল বিভাগের সবথেকে বড় স্বাস্থ্যসেবা কেন্দ্র বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল। এই হাসপাতালের আসার আগেও আমি এর আগে বরিশাল শহরের আরও কয়েকটি বেসরকারি হাসপাতাল এবং বরিশাল সদর হাসপাতালে গিয়ে সেখানটাতে যা দেখেছি এবং এখানটাতে এসে যেটি দেখছি, এখানে চিকিৎসা সেবা চলছে। এখানকার জরুরি বিভাগ সহ ভিতরের যে অন্যান্য যে বিভাগগুলো রয়েছে প্রত্যেকটি জায়গায় এখন পর্যন্ত চিকিৎসা সেবা চলছে। এবং কিছুক্ষণ আগেও বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাক্তার সাইফুল ইসলামের সাথে আমার কথা হয়েছে। তিনি জানিয়েছেন যে তারা এখন বাজে দুপুর 1:15, এখন পর্যন্ত আসলে তারা তাদের চিকিৎসা কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং ইন্টার্ন যারা চিকিৎসকরা এখানে রয়েছেন তারাও বলছেন যে তারা তাদের জায়গা থেকে এখানে চিকিৎসা সেবাটা অব্যাহত রেখেছেন। তারা অনানুষ্ঠানিকভাবে কিছু কথা বলেছেন, আনুষ্ঠানিকভাবে কথা বলেননি। অনানুষ্ঠানিক কথা হচ্ছে যে তারা আসলে এক ধরনের নিরাপত্তাহীনতায় ভুগে থাকেন। জানেন যে গতকালকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যে চিকিৎসকদেরকে মারধর করা হয়েছে, তারা সেই জায়গা থেকে মর্মাহত এবং তারাও নিরাপত্তার কথাটি বারংবার বলে আসছে। বিভিন্ন সময়ে নানান ঘটনাকে ইস্যু করে চিকিৎসকদের উপর, স্বাস্থ্যকর্মীদের উপর হামলার ঘটনাটি ঘটে। সেই জায়গা থেকে তারাও বলছেন যে চিকিৎসকদেরকে নিরাপত্তাটি নিশ্চিত করা। তবে যেটি হচ্ছে যে তারা বলছেন যে তারা কোনোভাবেই তারা কষ্ট দিতে চান না, তারা রোগীদেরকে সেবা দিতে চান, রোগীরা যাতে কোনো ধরনের কোনো কষ্ট পায় সেটি তারা করতে চান না, কিন্তু কখনো কখনো তারা বাধ্য হয়ে তাদের নিরাপত্তাটা নিশ্চিত করবার জন্যই তারা ধর্মঘট, কর্মবিরতির মতন জায়গাগুলোতে যায়। তবে এখন পর্যন্ত বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল কিংবা অন্যান্য যে বেসরকারি বেশ কয়েকটি হাসপাতাল, রাতহানোয়ার হাসপাতাল সহ কয়েকটি হাসপাতালে চিকিৎসা সেবা বন্ধ নেই। এখানকার যারা ইন্টার্ন চিকিৎসকরা রয়েছে দুপুর 1:15 পর্যন্ত আসলে এখন পর্যন্ত কোনো বরিশাল মেডিকেলে চিকিৎসা সেবা কিন্তু অব্যাহত রয়েছে। তো বরিশাল থেকে আমার কাছে এখান থেকে সবশেষ আপাতত এতটুকুই খবর ছিল। আমরা সরাসরি যুক্ত হয়েছিলাম বরিশাল এবং চট্টগ্রাম থেকে। অন্য প্রসঙ্গ, বৈষম্যহীন সমাজ গড়তে নেতাকর্মীদের জনগণের কল্যাণে কাজ করার নির্দেশ দিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলের 46তম প্রতিষ্ঠা বার্ষিকীতে লন্ডন থেকে দেয়া ভিডিও বার্তায় এই নির্দেশনা দিয়েছেন তিনি। এদিকে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সব চ্যালেঞ্জ মোকাবিলা করেই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে বিএনপি। 1978 থেকে 2024 কালের পরিক্রমায় 46 বছরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রোববার দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে দলীয় পতাকা, ব্যানার, ফেস্টুন নিয়ে হাজারো নেতাকর্মী হাজির হন দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে। তৃণমূল থেকে শীর্ষ নেতারা মুহুর্মুহু স্লোগান আর ফুল দিয়ে একে একে শ্রদ্ধা নিবেদন করেন। প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনের আনন্দে সামিল হন ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী। বিগত 15 বছরে হত্যা, গুম ও মিথ্যা মামলার শিকার হওয়া নেতাকর্মীদের স্মরণ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠায় প্রতিজ্ঞাবদ্ধ বিএনপি, আগামীতেও সব বাধা আর চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত তারা। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের 700-র বেশি নেতাকর্মী গুম হয়ে গেছে, 2000-এর বেশি নেতাকর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে, 60 লক্ষ মানুষের মধ্যে মিথ্যা মামলা দেওয়া হয়েছে শুধুমাত্র গণতন্ত্রের সংগ্রামে। এই বাংলাদেশের গড়ে তুলবার জন্য আজকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি, শপথ নিয়েছি এবং যে কোনো বাধাই আসুক সব চ্যালেঞ্জকে মোকাবেলা করে বাংলাদেশে গণতন্ত্র সুপ্রতিষ্ঠা করা
মুক্ত বাজার অর্থনীতিকে প্রতিষ্ঠিত করা, সমৃদ্ধ বাংলাদেশে পরিণত করার জন্য আমরা কাজ করে যাব। দলের 46তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে লন্ডন থেকে দেয়া ভিডিও বার্তায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, স্বৈরশাসন মুক্ত হয়েছে বাংলাদেশ, এখন সময় বৈষম্য মুক্ত সমাজ গড়ার। বিএনপি মনে করে রাষ্ট্র সংস্কারকে কার্যকর করতে হলে দেশের রাজনৈতিক দলগুলোর দৃষ্টিভঙ্গি এবং কার্যক্রমেও স্বচ্ছতা নিশ্চিত করার বিষয়টিও উপেক্ষা করার কোনোই সুযোগ নেই। বিএনপি বিশ্বাস করে তথ্য প্রযুক্তির বর্তমান বিশ্বে কথামালার রাজনীতির পরিবর্তে বর্তমান প্রজন্ম প্রতিশ্রুতির বাস্তবায়ন দেখতে চায়, সমৃদ্ধি, সম্মান এবং সম্ভাবনার দ্বার উন্মোচন দেখতে চায়। দলের নেতাকর্মীদের জনগণের কল্যাণে কাজ করার নির্দেশও দেন তারেক রহমান। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। আওয়ামী লীগের নিবন্ধন বাতিল চেয়ে করা রিট খারিজ করেছেন হাইকোর্ট। সব অপরাধের বিচারের বিষয়ে রিটকারীকে আশ্বস্ত করেছেন উচ্চ আদালত। এদিকে নিবন্ধন ফিরে পেতে চেম্বার আদালতে আবেদন করেছে জামাত। আইনজীবীর আশা, আদালতের মাধ্যমে নিবন্ধন ফিরে পাবে দলটি। ছাত্র জনতার ওপর গণহত্যার অভিযোগে দল হিসেবে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল চেয়ে গত 27 আগস্ট হাইকোর্টে মামলা দেন এক ব্যক্তি। শুনানিতে গত সপ্তাহে সরকারের অবস্থান পরিষ্কার করেন রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা। আদালতকে জানানো হয়, কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার কোনো ইচ্ছে নেই অন্তর্বর্তী সরকারের, তবে হত্যায় জড়িতদের বিচার হবে। রোববার রিটটি সরাসরি খারিজ করে দেন উচ্চ আদালত। এ সময় রিটকারীকে হাইকোর্ট আশ্বস্ত করেন সব অপরাধের বিচার করবে অন্তর্বর্তী সরকার। ইতিপূর্বে আমরা রিট করছি বাংলাদেশ আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের জন্য। আজকে সর্বশেষ মাননীয় আদালত আমাদেরকে সামারি রিজেক্টেড করে দিছে। আমরা যা চাইছি এটা ঠিক আছে মানবিকতায়, কিন্তু আইনের ভাষায় কথা বলতে হবে। এদিকে নিবন্ধন ফিরে পেতে সুপ্রিম কোর্টের চেম্বার আদালতে আবেদন করেছে জামায়াত। দলটির আইনজীবীর প্রত্যাশা, আদালতের মাধ্যমে নিবন্ধন ফিরে পাবে দলটি। এক রিট আবেদনের প্রেক্ষিতে 2013 সালের 1 আগস্ট জামায়াতের নিবন্ধন বাতিল করে হাইকোর্ট। এর 5 বছর পর দলটি নিবন্ধন বাতিল করে প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন। নিবন্ধন ফিরে পেতে জামায়াত আপিল করলেও শুনানির উদ্যোগ না নেয় পরে তা খারিজ হয়ে যায়। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ জড়িতদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের বিচার নিয়ে আইনজীবীদের ভিন্ন মত। একসময়ের ট্রাইব্যুনালের আইনজীবী অ্যাডভোকেট তাজুল ইসলাম বলছেন, ন্যায় বিচার নিশ্চিতে আগে আইন সংশোধন করতে হবে। আর গাজী MH তামিম মনে করেন, এই আইনেই বিচার সম্ভব। এত বড় অপরাধ এবং গণহত্যা এগুলো করার পরে প্রশ্নবিদ্ধ বিচারের পরে মানুষ আবার বলুক যে এদেরকে অন্যায়ভাবে সাজা দেওয়া হয়েছে। এদের যে অপরাধ আছে, ন্যায় বিচার করে যদি সাজা দেওয়া যায়, তাহলে কেন অন্যায় বিচার করে সাজা দিতে হবে? সুতরাং আইনের যে লিমিটেশনসগুলো আছে, যেগুলো ক্রিটিসিজম হয়েছে, সেগুলো মোকাবেলা করেই বিচারটা হওয়া প্রয়োজন। এইটা আইনের কারণে না, এটা হয়েছে আইন কারা প্রয়োগ করেছে তাদের কারণে। 3টা সংস্থার কথা আমি বলেছি, সেটা হলো বিচারকগণ, প্রসিকিউটরস এবং তদন্ত সংস্থা। যাদের হাতে আইনটা ব্যবহৃত হয়েছে তাদের দ্বারা এই অন্যায়গুলো হয়েছে, তাদের দ্বারা এই আইন ভঙ্গগুলো হয়েছে। এখানে আইন বা বিধির দোষ দিয়ে দেওয়ার কোনো সুযোগ নেই। চুক্তি অনুযায়ী এবারের বন্যা যে পয়েন্টে হয়েছে, সেখানকার আগাম তথ্য ভারতের দেওয়ার বাধ্যবাধকতা ছিল না। তবে প্রতিবেশী দেশ হিসেবে বন্যার তথ্য জানালে বাংলাদেশ উপকৃত হতো। সচিবালয়ে কথা বলেছেন পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বন্যার ক্ষয়ক্ষতি নিরূপণ ও কারণ উদ্ঘাটনে গণশুনানি হবে বলেও জানান তিনি। দুটো দেশের চুক্তি আছে যে তারা আমাদেরকে কয়টা পয়েন্টে জানাবে। এবার যে বন্যাটা হয়েছে ওইগুলো সেই পয়েন্টের মধ্যে ছিল না। এখন প্রশ্ন হচ্ছে যে সেই পয়েন্টের মধ্যে না থাকলে কি জানানো যেত না? মানে আমরা তো গুড নেইবারলিনেস বলে একটা কথা আছে, তো সেইটা করে আমাদেরকে জানানো যেত কিনা সেটাও আমরা বলবো। একই সাথে আমরা বলবো যে আমরা আসলে এর আগেও যেই বেল্টে এবার বন্যা হলো, সেই বেল্টের নদীগুলো সংক্রান্ত বৃষ্টিপাত তথ্য চেয়েছি, কিন্তু আমরা একটা সিদ্ধান্তে আসতে পারিনি। তো আমরা জোর দেব যে একটা সিদ্ধান্তে আসি, যাতে করে এই পয়েন্টেও আমাদেরকে তথ্যগুলো জানানো হয়।
এদিকে কোনো রকম সংকট না থাকা সত্ত্বেও বন্যার কারণে যানবাহন চলাচল বন্ধ থাকার পাশাপাশি ত্রাণ কাজে বিপুল পরিমাণ চাল লাগছে। এই দুই অজুহাতে 10 দিনের ব্যবধানে 50 কেজির প্রতি বস্তায় চালের দাম বেড়েছে 200 থেকে 400 টাকা পর্যন্ত। একই সঙ্গে দেশের উত্তর এবং দক্ষিণাঞ্চলের মোকামগুলোতে ধান ও চালের মজুদ গড়ে তুলে সিন্ডিকেট ব্যবসায়ীরা কৃত্রিম সংকট দেখিয়ে দাম বাড়াচ্ছে বলেও অভিযোগ উঠেছে। শাখাউদ্দিপুর ক্যামেরায় বিস্তারিত কমলদের রিপোর্টে। বন্যা দেখা দেওয়ার আগে অর্থাৎ গত 20 আগস্ট পর্যন্ত সাধারণ মানের মোটা সিদ্ধ 50 কেজির প্রতি বস্তা চাল বিক্রি হয়েছে 2000 টাকা দরে, কিন্তু এখন সে চালের দাম বেড়ে বিক্রি হচ্ছে 2400 টাকায়। একইভাবে সব ধরনের চালের দামের বস্তা প্রতি বেড়েছে 200 থেকে 400 টাকা পর্যন্ত। বন্যা এই জন্য আমাদের চট্টগ্রামের চাউলের আমদানিটা কম হয়েছে। এই কমের পরিপ্রেক্ষিতে কিছু আমাদের অসাধু ব্যবসায়ী আছে, তারাও স্টক করছে এবং মার্কেটটা অটোমেটিক বাড়ে গেছে। সিদ্ধ চালের মতো অবস্থা আতপ চালের বাজারও। পাইকারি ব্যবসায়ীদের অভিযোগ, পর্যাপ্ত মজুদ থাকার পাশাপাশি সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক থাকা সত্ত্বেও শুধুমাত্র বন্যা এবং ত্রাণের অজুহাতে বাড়ানো হচ্ছে চালের দাম। ধান স্টক করার একটা শ্রেণী বের হয়ে গেছে, তারা ডেইলি 100, 150, 200 করে মনে ধানের দাম বাড়িয়ে দিচ্ছে, সেটার ইফেক্ট চাউলের বাজারে পড়তেছে। ধান উৎপাদন এলাকা হিসেবে পরিচিত রাজশাহী, নওগাঁ, কুষ্টিয়া, দিনাজপুর, পাবনা এবং বগুড়ার মোকামে ধান চাল মজুদ রেখে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা চলছে বলে অভিযোগ উঠেছে। মোকাম মালিক এবং মিলাররা আগের চাহিদাপত্র অনুযায়ী চাল দিতে অস্বীকৃত জানালো বাড়তি দাম পেলে গুদামগুলিতে চালবাহী ট্রাক পাঠাচ্ছে। এক্ষেত্রে সিন্ডিকেট প্রথা ভাঙতে চাল আমদানির এলসি উন্মুক্ত করার দাবি ব্যবসায়ীদের। 6-7 এলসিটা কুলি রাখার জন্য বলতেছি, যদি আমাদের দেশে সংকট থাকে ছট করে 1 সপ্তাহের মধ্যে চাউল আমাদের দেশে আসবে, কিন্তু না হয় আমাদের চাউলের কেজি 100 টাকা, ইমিডিয়েটলি 100 টাকা হয়ে যাবে। চট্টগ্রামে চালের কোনো মোকাম না থাকলেও নগরীর পাহাড়তলি বাজারের 200 গুদামে প্রতিদিন 100 ট্রাক বোঝাই 1500 মেট্রিক টন এবং চাকতাই বাজারের 100 গুদামে 1300 মেট্রিক টন চাল আসছে। নেই কোনো চালের সংকট, তারপরও কৌশল এবং অজুহাত করে বাড়ানো হচ্ছে সব ধরনের চালের দাম। চালের দাম নিয়ন্ত্রণে এখনো যদি মনিটরিং শুরু না হয় তাহলে আগামীতে লাগামহীন হয়ে পড়বে, এমনটি শঙ্কা করছেন ব্যবসায়ীরা। চট্টগ্রামের পাহাড়তলি চাল বাজার থেকে কমল দে, সময় সংবাদ। সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা 35 করার দাবিতে রাজধানীর মিরপুরে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। দ্রুত প্রজ্ঞাপন দেওয়ার দাবি তাদের। অন্যদিকে চিনি ও খাদ্যশিল্প কর্পোরেশনে পদোন্নতি আটকে রাখার অভিযোগে মতিঝিলে অবস্থান কর্মসূচি পালন করেছেন প্রতিষ্ঠানটির বিভিন্ন গ্রেডের কয়েকশো কর্মী। সরকারি চাকরিতে বয়সসীমা 35 করার দাবিতে স্লোগান শিক্ষার্থীদের। রোববার সকালে মিরপুর গোলচত্বরে মানববন্ধন করেন 35 প্রত্যাশীরা। 1991 সালে বাংলাদেশের সকল পর্যায়ে চাকরির আবেদনের বয়সসীমা 27 থেকে বাড়িয়ে 30 করা হয়। সে সময় দেশের মানুষের গড় আয়ু ছিল 57 বছর। 33 বছরে মানুষের গড় আয়ু বেড়ে হয়েছে 73। তাই চাকরিতে আবেদনের সময়সীমা বৃদ্ধি যৌক্তিক বলে মনে করছেন শিক্ষার্থীরা। এর আগে বিষয়টি নিয়ে অন্তর্বর্তী সরকার প্রধানের কাছে স্মারকলিপিও দিয়েছেন আন্দোলনকারীরা। দ্রুত সুরাহা চান তারা। আর কালক্ষেপণ না করে, আমাদের সমাবেশের অপেক্ষা না করে অনতি বিলম্বে ন্যূনতম 35 দাবি বাস্তবায়ন করে প্রজ্ঞাপন জারি করে। 35 ন্যায্য আন্দোলন, 35 হইলে কখনো মেধার অবমূল্যায়ন হবে এমনটা না। দাবি আদায় না হলে 7 সেপ্টেম্বর শাহবাগ প্রজন্ম চত্বরে মহাসমাবেশের ডাক দিয়েছেন শিক্ষার্থীরা। এদিকে সকালে রাজধানীর মতিঝিলে বিএফআইসির প্রধান কার্যালয়ে অবস্থান কর্মসূচি পালন করেন প্রতিষ্ঠানটির কয়েকশো কর্মকর্তা কর্মচারী। দীর্ঘ 16 মাস পদোন্নতি পরীক্ষা আটকে রেখে তৃতীয় থেকে পঞ্চম এবং নবম থেকে 11 গ্রেডের কর্মকর্তা কর্মচারীদের পদোন্নতি না দেওয়ার অভিযোগ তাদের। আমরা অত্যন্ত শান্তিপূর্ণভাবে দীর্ঘদিন থেকে আমাদের সংস্থার সর্বোচ্চ কর্তা ব্যক্তিদের দ্বারস্থ হয়ে আমরা পদোন্নতির জন্য চেষ্টা চালাচ্ছি। আমাদের এখানে এই পদোন্নতি যে জটিলতা সৃষ্টি করতেছে সেটা হলো খন্দকার আজিম আহমেদ নামের একজন, সে স্বৈরাচার সরকার থাকা অবস্থায় সে তখন তাদের সমস্ত ফ্যাসিলিটি ভোগ করছে। সে এই কর্পোরেশন 6টা মিল বন্ধের সাথে সে সরাসরি জড়িত। প্রমোশন প্রক্রিয়া থেকেও আমাকে বাদ দেওয়ার জন্য যথেষ্ট সে প্রেশার ক্রিয়েট করছে। প্রতিষ্ঠানটির সাবেক যুগ্ম সচিব ও অর্থ বিভাগের পরিচালক খন্দকার আজিম আহমেদের বিরুদ্ধে কর্মপরিবেশ নষ্ট এবং পদোন্নতি আটকে রাখার অভিযোগ করেন তারা। সব ক্ষেত্রে বৈষম্য দূর করে দুর্নীতিবাজ ও ক্ষমতার অপব্যবহারকারীদের বদলির দাবিও কর্মীদের। আল কাসির, সময় সংবাদ, ঢাকা।
আয়নাঘরকে দুনিয়ার নরক আখ্যা দিয়ে সময় সংবাদের কাছে বন্দিশালায় নির্যাতনের রোমহর্ষক বর্ণনা দিলেন বেঁচে ফেরা সুপ্রিম কোর্টের আইনজীবী সোহেল রানা। 5 মাস 3 দিন অন্ধকার কুঠুরিতে আটকে মধ্যযুগীয় বর্বরতা চালানো হয় বলে জানান তিনি। জড়িতদের বিচারে গুম কমিশন গঠিত হওয়ায় স্বস্তি জানালেও বিশেষ আইনে দ্রুত বিচার দাবি তার। সুপ্রিম কোর্টের আইনজীবী সোহেল রানা নারায়ণগঞ্জের রূপগঞ্জে সক্রিয় ছিলেন বিএনপির রাজনীতিতে। 2015 সালের 10 ফেব্রুয়ারি রাজধানীর উত্তরা থেকে রাত 8টার দিকে আইন শৃঙ্খলা বাহিনী পরিচয়ে তুলে নেওয়া হয় সাদা মাইক্রোবাসে। সঙ্গে সঙ্গে বেঁধে ফেলা হয় চোখ, গাড়িতে উচ্চ স্বরে গান বাজিয়ে শুরু হয় নির্যাতন। সাথে সাথেই চোখ বেঁধে ফেললো এবং হাতে হ্যান্ডকাপ, মোবাইলগুলো কেড়ে নিল। স্পর্শকাতর জায়গায় ইলেকট্রিক শক। আমি কিন্তু ব্যাপক চিৎকার করছি, যদিও ওরা ভলিউম ফুল করে দিয়েছে, তারপরে এমন যন্ত্রণা, এই যন্ত্রণা কেউ সহ্য করতে পারবে না, পৃথিবীর কেউ সহ্য করতে পারবে না। মানে এটা আল্লাহর একটা বিশেষ রহমত যে এটা আমি টলারেট করতে পেরেছি, আমি বেঁচে আছি। এরপর প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয় অচেনা এক স্থানে। সেখানকার নির্যাতন হার মানায় সিনেমাকেও। কানে 2 লতিতে 2টো ক্লিপ লাগিয়ে দিল। ইলেকট্রিক শক তখন সম্ভবত ভোল্টেজ বেশি ছিল, এত মাথার পুরো পৃথিবী ঘুরছে এরকম। যখন থামে তখন আমার মুখ দিয়ে প্রচুর ফেনা বের হয়ে আসে। প্রতিদিন সন্ধ্যার পর নিত্য নতুন কাউকে নিয়ে আসতো। একটু পরে মিউজিক আর চিৎকার, এমন চিৎকার, ওগুলো চিৎকারে আপনি আতঙ্কে থাকবেন। কারণ আমাকেও বলা হয়েছিল এই যে গরম পাথর টকবক, আমি নিজেও শুনছি এটা এখন পায়খানার রাস্তায় দেওয়া হবে। পরে নেওয়া হয় অন্ধকার ছোট্ট কুঠুরিতে। আলো বাতাসহীন কবরের মতো ঘরটিতে মধ্যযুগীয় নির্যাতন শুরু হয় বলে জানান সোহেল রানা। ওই জায়গাটা এত ভয়াবহ, আমরা ছিলাম মশাদের খাদ্য। হাত বাঁধা, হাত পিছনে বাঁধা, চোখ বাঁধা, এভাবেই বসে আপনাকে ঘুমাতে হবে। আমার একটা অনুরোধ আছে, মেরে তো ফেলবেনই। আমার অনুরোধটা হলো যে আমাকে মেরে ফেলার আগে আমাকে একটু 10 মিনিট একটু শুইতে দিবেন। আয়না ঘরে তার মতো অনেক বন্দী ছিল বলে ধারণা সোহেল রানার। জানান অনেক মানুষ মেরে ফেলার আলামত দেখেছেন তিনি। বহুবার ক্রসফায়ারের জন্য নেওয়া হলেও ভাগ্যক্রমে বেঁচে ফেরেন তিনি। 4-5 জনকে নিয়ে গেল, নিয়ে যায় এক জায়গায় রাখলো। ওখানে আগে থেকে আরও 4-5 জন ছিল। যেই কণ্ঠস্বরটাকে নিয়ে যাওয়া হতো সেই কণ্ঠস্বরটা আমি দ্বিতীয়বার কখনো শুনি নাই। 4-5 জন আসলো, এসে বললো যে প্রত্যেকজনকে উজু করাও। পরে উজু করালো সবাইকে আলাদা আলাদা করে, খুব দ্রুত সবাই উজু করলো। উজু করে বললো যে কে তওবার নামাজ পড়বা, তওবার নামাজ পড়ে নাও, আল্লাহর কাছে সব মাপ চাও, আজকে তো আমাদের জীবন প্রদীপ শেষ। টানা 5 মাস 3 দিন পর 2015 সালের 13 আগস্ট মুক্ত অবস্থায় রাজশাহীর এক জঙ্গলে নিজেকে আবিষ্কার করেন আইনজীবী সোহেল রানা। মিউজিক বেজে ওঠা কাউকে টর্চার করছে। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ থেকে প্রতি বছর বিদেশে পাচার হওয়া অর্থের পরিমাণ কত, এমন প্রশ্নের উত্তর মিলছে বৈশ্বিক একটি আর্থিক গবেষণা সংস্থার প্রতিবেদনে। সংস্থাটি বলছে গড়ে প্রতি বছর 80,000 কোটি টাকা পাচার হচ্ছে তৃতীয় বিশ্বের ছোট্ট এই দেশ থেকে, যার বড় একটি অংশই পাচার হয়েছে তথাকথিত আন্তর্জাতিক বাণিজ্যের আড়ালে। অর্থনীতিবিদরা বলছেন যে করেই হোক পাচার হওয়া অর্থ ফেরানোই এখন মূল চ্যালেঞ্জ। মাইমুনা হায়দার চৌধুরীর রিপোর্ট। গত কয়েক বছর ধরেই ডলার সংকট, ভঙ্গুর অর্থনীতি, মূল্যস্ফীতি সহ নানাবিধ টানাপোড়েনে দেশের অর্থনীতি, যার অন্যতম কারণ অর্থ পাচার। বৈশ্বিক বাণিজ্য ভিত্তিক কারসাজি, হুন্ডি, চোরাচালান সহ নানাবিধ পন্থায় বিশ্বের বিভিন্ন দেশে পাচার করা হয়েছে লক্ষাধিক কোটি টাকা। ওয়াশিংটন ভিত্তিক আর্থিক খাতের গবেষণা সংস্থা গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি GFI এর তথ্য বলছে বাংলাদেশ থেকে গড়ে প্রতি বছর 753 কোটি 37 লাখ ডলার বা 80,000 কোটি টাকা পাচার হয়েছে। শুধু ব্যক্তি উদ্যোগেই নয়, অর্থ পাচার প্রক্রিয়ায় পরোক্ষভাবে যুক্ত হয়েছে দেশের একাধিক আর্থিক প্রতিষ্ঠান ও সরকারি বেসরকারি ব্যাংকও। সেন্টার ফর পলিসি ডায়ালগ CPD বলছে গেল প্রায় 1.5 যুগে দেশীয় 19টি ব্যাংকে আত্মসাৎ করা মাত্র 24টি ঋণ কেলেঙ্কারির মাধ্যমেই প্রায় 100,000 কোটিরও বেশি টাকা পাচার হয়েছে বিশ্বের বিভিন্ন দেশে। পাচার হওয়া অর্থ ফেরাতে বেশ কবছর আগেই বাংলাদেশ বহু দেশের সঙ্গে একাধিক চুক্তি করে। অর্থনীতিবিদরা বলছেন সেই সব চুক্তি এবং সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে যৌথ উদ্যোগ জারি রাখতে পারে বর্তমান সরকার। অর্থ পাচার এগুলোকে রিকভারি করার ক্ষেত্রে আমাদের বিভিন্ন এজেন্সি কিন্তু আছে। বিদেশের সাথেও আমাদের কিন্তু বেশ কিছু নেটওয়ার্ক আছে যেগুলোর আমরা মেম্বার।
এডমন্ড কান্ট্রির একটা নেটওয়ার্ক আছে, সেটার আমরা মেম্বার। সুতরাং সেগুলো আমাদেরকে কিন্তু ব্যবহার করতে হবে। বৈশ্বিক পরিসরের উদ্যোগের পাশাপাশি অর্থ ফেরাতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে হবে দুদককেও। প্রয়োজনে টাস্ক ফোর্স গঠনের মাধ্যমে নিবিড় অনুসন্ধানের তাগিদ দিচ্ছেন আইনজ্ঞরা। অ্যান্টি করাপশন কমিশন তার এই এবিলিটি আছে যে দেশের বাইরে হোক দেশের ভিতরে হোক করাপশনের মাধ্যমে যদি টাকা যদি আপনার আত্মসাৎ করে কেউ, সেটাকে কিন্তু সে রিকভার করতে পারে অ্যাজ সুন অ্যাজ পসিবল, যতটুকু সম্ভব। এখন ইন্টারিম গভর্নমেন্টের উচিত যে ইনভেস্টিগেশন উইংটাকে স্ট্রং করে দেওয়া, সবাইকে কোঅর্ডিনেট করে একটা টাস্ক ফোর্স করে দেওয়া, যাতে করে হচ্ছে গিয়ে যে কোনো না কোনোভাবে ট্রেসগুলি যেন করা যায়। অতীত অভিজ্ঞতা বলে অর্থ পাচার যতটা সহজভাবে হয়েছে, সেই অর্থ ফিরিয়ে আনা ততটাই কঠিন থেকে কঠিনতর। তারপরেও আশার কথা হচ্ছে এ বিষয়ে কাজ শুরু করেছে সরকার। বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে পাচার হওয়া অর্থ ফেরাতে আন্তর্জাতিক আইন পর্যালোচনা করে সেই অনুযায়ী উদ্যোগ নিতে হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। এস আলম গ্রুপের নিয়ন্ত্রণ হারানো ব্যাংকগুলো সহ 9টি ব্যাংকের সঙ্গে লেনদেন করবে না চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। স্টেক হোল্ডারদের দেয়া চেক ও পে ওয়াটার নগদায়ন না হওয়ায় এক চিঠির মাধ্যমে এমন সিদ্ধান্তের কথা জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ। এর আগে স্থায়ী আমানত হিসাবে রাখা 1200 কোটি টাকা ফেরত চেয়েছিল বন্দর। সাখাওয়াত চিপুর ক্যামেরায় কমলদের আরও একটি রিপোর্ট। চট্টগ্রাম বন্দরের প্রধান অর্থ ও হিসাব রক্ষণ কর্মকর্তা মোহাম্মদ আব্দুস শাকুর স্বাক্ষরিত চিঠিতে গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, বাংলাদেশ কমার্স ব্যাংক, ইসলামী ব্যাংক বাংলাদেশ, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, পদ্মা ব্যাংক, ন্যাশনাল ব্যাংক এবং আইসিবি ইসলামী ব্যাংকের সব ধরনের পে অর্ডার, চেক এবং ব্যাংক গ্যারান্টি গ্রহণ না করতে বলা হয়েছে। বিশেষ করে স্টেক হোল্ডারদের দেওয়া চেক, পে অর্ডার এবং ব্যাংক গ্যারান্টি এইসব ব্যাংকে নগদায়ন হচ্ছে না, তাই আর্থিক জটিলতার মধ্যে বন্দর কর্তৃপক্ষ। চট্টগ্রাম বন্দরের অভ্যন্তরীণ সমস্ত বিভাগকে আমাদের অর্থ হিসাব বিভাগ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে এই সকল ব্যাংকের কোনো পে অর্ডার কিংবা ব্যাংক গ্যারান্টি আসলে সেগুলো গ্রহণ থেকে আপাতত বিরত থাকার জন্য। তবে বন্দরের এই সিদ্ধান্তে কিছুটা বেকায়দায় পড়তে হচ্ছে বন্দর ব্যবহারকারীদের। শিপিং লাইনের লেনদেনের ক্ষেত্রে বিভিন্ন ব্যাংকগুলো থেকে কিন্তু আমাদেরকে তাদের সাথে একটা ট্রানজ্যাকশন করতে হয়। যে 9টি ব্যাংকের কথা বলা হয়েছে, সেই 9টি ব্যাংকের অনেকেই কিন্তু আমাদের মেম্বার আছেন যারা এই ব্যাংকের সাথে লেনদেন করেন। তো নতুন করে আরেকটি ব্যাংক ওপেন না করা পর্যন্ত তারা কিন্তু এই লেনদেনগুলো করতে পারবে না। বন্দরের কিছু ব্যাংক আছে যেগুলি সরাসরি সেখান থেকে চার্জেস কেটে নেওয়া হয়। আমরা যদি আমাদের ব্যাংক থেকে টাকা তুলে সেই সব ব্যাংক অ্যাকাউন্টে জমা দিয়ে রাখি অগ্রিম, তাহলে আমাদের এই সমস্যার থেকে আমরা উত্তরণ হতে পারবো। অবশ্য গত সপ্তাহে এস আলমের মালিকানায় থাকা 4টি ব্যাংকে 927 কোটি এবং পদ্মা ব্যাংকের 180 কোটি টাকা স্থায়ী আমানত ফেরত চেয়েছিল বন্দর। আগামী 1 থেকে 6 মাসের মধ্যে কিস্তি আকারে পরিশোধের আশ্বাস দিয়েছে ব্যাংকগুলো। এই চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানি এবং রপ্তানি পণ্য থেকে বছরে 70,000 কোটি টাকা রাজস্ব আদায় করে চট্টগ্রাম কাস্টম হাউস, আর বন্দর পেয়ে থাকে অন্তত 4,500 কোটি টাকা। এর মাঝে বন্দর কর্তৃপক্ষের অন্তত 1200 কোটি টাকা স্থায়ী আমানত নিয়ে জটিলতা চলছে। বন্দর কর্তৃপক্ষের আশা এই বছরের মধ্যে তারা তাদের সে টাকা ফেরত পাবে। চট্টগ্রাম বন্দর থেকে কমল দে, সময় সংবাদ। পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিব আরও একবার। চিকিৎসকদের মারধরের প্রতিবাদে সব হাসপাতালে কর্মবিরতির ডাক, চেম্বারও বন্ধ রাখার ঘোষণা, দ্রুত জড়িতদের বিচার দাবি। ঢাকা মেডিকেলে চরম দুর্ভোগে রোগী ও স্বজনরা। বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা, বৈষম্যহীন সমাজ গড়তে নেতাকর্মীদের কাজ করার নির্দেশ তারেক রহমানের। লন্ডন থেকে ভিডিও বার্তা। এবং বর্তমান আইনে শেখ হাসিনার বিচার চান আইনজীবীদের একাংশ। আইন সংশোধন দাবি অন্য পক্ষের, আওয়ামী লীগ নিষিদ্ধ চেয়ে রিট খারিজ, নিবন্ধন ফিরে পেতে জামায়াতের আবেদন। এ ছিল দুপুরের সময়ে, সঙ্গে থাকুন সময়ের।